What happened in Ayodhya on 6th was very unfortunate. Do you think this has done proud to the Hindu religion as such? Yes. It should not have been done because now it's more of a war between 2-3 political parties. Then the major issue has got sidelined, you know. ठेस तो पहुंचेगा ही, लेकिन ठेस के अलावा इसमें करेंगे भी क्या? হ্যালো ভিউয়ার্স, 22শে জানুয়ারি 2023 ইন্ডিয়ার জন্য একটা ঐতিহাসিক দিন। বহু বিতর্ক, দাঙ্গা, প্রাণহানির পর অযোধ্যাতে রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। বাবরি মসজিদ ধ্বংস, দাঙ্গা কিনা নেই রাম মন্দিরের ইতিহাসে। চলুন ফিরে দেখা যাক কি সেই ইতিহাস আর কি সেই চিরাচরিত বিতর্ক। আর যারা আজকে আমাকে প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি মৌমিতা, আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অনে প্রেস করে রাখবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন। পুরনো রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ হয়েছিল, বা বাবরি মসজিদের মাটি খুঁড়ে কি আদেও পুরনো মন্দিরের খোঁজ পাওয়া গেছিল? আজকে সেটাই আমরা জেনে নেব। প্রথমেই দেখি রাম মন্দিরের বিতর্কিত ইতিহাসের কাহিনী। সাল 1528। খুব সম্ভবত মুঘল সম্রাট বাবরের রাজত্বে মীর বাকি এই বাবরি মসজিদ বানিয়েছিলেন। হিন্দু বিশ্বাস মতে সেই একই জায়গায় হিন্দুদের অযোধ্যা দেবতা শ্রী রাম জন্ম নিয়েছিলেন, আর সেই জায়গায় ভাঙা মন্দির ছিল। সুতরাং ওই জায়গা হিন্দু আর মুসলিম দুই ধর্মের মানুষদের জন্যই পবিত্র স্থান হয়ে দাঁড়ায়। সাল 1855। ধর্মকে কেন্দ্র করে প্রথমবার সহিংস ঘটনা ঘটে ওই পবিত্র ভূমিতে। তৎকালীন ব্রিটিশ শাসকরা দুই ধর্মের উপাসনা করার জায়গাকে একটা বেষ্টনী দিয়ে আলাদা করে দেয়। বেষ্টনীর ভেতরে উপাসনা করবে মুসলিমরা আর বাইরে উপাসনা করবে হিন্দুরা। সাল 1946। অখিল ভারতীয় রামায়ণ মহাসভা ওই জায়গার জন্য আন্দোলন শুরু করে। সাল 1949। গোরখনাথ মঠের সাধু দিগ্বিজয় নাথ অখিল ভারতীয় রামায়ণ মহাসভাতে যুক্ত হন আর টানা 9 দিন ধরে রামচরিতমানস পাঠ করেন। এই অভিযোগ ওঠে যে 9 দিনের শেষে কিছু হিন্দু অ্যাক্টিভিস্ট মসজিদের দরজা ভেঙে ভগবান রামের মূর্তি স্থাপন করে মসজিদের ভেতরে। পণ্ডিত জওহরলাল নেহেরু আর বল্লভভাই প্যাটেল দুজনেই চাইছিলেন যাতে রাম মূর্তিকে মসজিদের ভেতর থেকে বাইরে নিয়ে আসা হয়, কিন্তু ইউপির মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভভাই পন্ত চাইছিলেন না যে মূর্তি সরানো হোক। এই ঘটনার দরুন বহু বিতর্কের সৃষ্টি হয়। 1950। ইউপি সুনানি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড আর অখিল ভারতীয় রামায়ণ মহাসভা দুই পক্ষই আদালতের দ্বারস্থ হন ওই জায়গার দাবি নিয়ে। বহু বিতর্কের পর রাজ্য থেকে এই জায়গার দখল নেওয়া হয় আন্ডার সেকশন 145, আর হিন্দুদের অ্যালাউ করা হয় এই জায়গায় প্রবেশ করার জন্য। সাল 1964। বিশ্ব হিন্দু পরিষদ গঠন হয়, আর বিতর্কিত বাবরি মসজিদের জায়গাটা যে আসলে রাম মন্দিরেরই সেই দাবিতে আন্দোলন শুরু করে। বিশ্ব হিন্দু পরিষদ আর হিন্দু মহাসভারই একটা অংশ অখিল ভারতীয় রামায়ণ মহাসভাতে যুক্ত হয়ে যায়। সাল 1984। বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে ভগবান রামের জন্মস্থান উদ্ধার আর তার সম্মানে ওই জায়গায় একটা রাম মন্দির প্রতিষ্ঠার লক্ষ্যে একটা কমিটি গঠন করা হয়। সাল 1990 এবং 1991। বিজেপি লিডার এল.কে. আদবানি অযোধ্যার রাম মন্দিরের পক্ষে ভারতবাসীর সচেতনতা আর সমর্থন পাওয়ার জন্য গুজরাটের সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত এক রথযাত্রা চালু করেন। এখানে উল্লেখ্য 1980 সালে জনসংঘ থেকে জন্ম নেয় বিজেপি, আর এই রাম মন্দির আন্দোলনের এক রাজনৈতিক মুখ হয়ে দাঁড়ায়। অযোধ্যার বিতর্ক নিয়ে এল.কে. আদবানি এও বলেন যে যদি মুসলিমরা মক্কাতে একটা মুসলিম অ্যাটমসফিয়ার পায় বা খ্রিস্টানরা ভ্যাটিকানে একটা খ্রিস্টান অ্যাটমসফিয়ার পেয়ে থাকে, তাহলে হিন্দুরা যদি অযোধ্যাতে একটা হিন্দু অ্যাটমসফিয়ার আশা করে তাহলে ক্ষতি কি? আর এই রথযাত্রাতে যারা অংশগ্রহণ করেছিল তাদের বলা হয় কর সেবক। এই রথযাত্রার রাস্তায় বেশ কিছু জায়গায় দাঙ্গা লাগে আর বহু মানুষ প্রাণ হারায়। শেষে এই রথযাত্রা যখন অযোধ্যাতে এসে বাবরি মসজিদে ঢোকার চেষ্টা করে
তখন ইউপি পুলিশ আর প্যারামিলিটারি ফোর্স কর সেবকদের আটকায় আর অনেক কর সেবকদের প্রাণহানি হয়। এই ঘটনায় বিজেপি ইউপি সরকারের ওপর থেকে সমর্থন সরিয়ে নেয় আর ইলেকশন হলে বিজেপি ক্ষমতায় আসে। সাল 1992, 6 ডিসেম্বর 1992। প্রায় 1.5 লাখ কর সেবক নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ আর বিজেপি একসঙ্গে একটা র্যালি করে অযোধ্যাতে। সেই র্যালিতে শুরুতে এলকে আদবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতীর মতো নেতারা বক্তব্য রাখেন, কিন্তু র্যালির সেই ভিড় সেদিন মসজিদে চড়াও হয়ে বাবরি মসজিদকে ধ্বংস করে দেয়। এই ঘটনার পরিণতি হিসাবে বহু জায়গায় দাঙ্গা হয় এবং বহু প্রাণহানি হয় এবং গোদ্রাকাণ্ডের মতো নৃশংস ঘটনাও ঘটে যায়। সাল 1998, কেন্দ্রে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হন। সাল 2001, মসজিদ ধ্বংসর বার্ষিকীতে অযোধ্যায় আবার উত্তেজনা সৃষ্টি হয়। ওই জায়গায় আবার মন্দির গঠনের দাবি তোলে বিশ্ব হিন্দু পরিষদ। সাল 2002, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নিজের অফিসে অযোধ্যা সেল তৈরি করেন আর শত্রুঘ্ন সিনহাকে দায়িত্ব দেন দুই পক্ষের সাথে কথা বলে এই সমস্যা মেটানোর জন্য। সাল 2003, জানুয়ারি মাস, আদালত জিওলজিক্যাল সার্ভেকে নির্দেশ দেয় যে ওই বিতর্কিত জায়গা খনন করে পরীক্ষা করতে যে ওই জায়গায় পুরনো মন্দিরের কোনো চিহ্ন আছে কিনা। 2003-এরই অগস্ট মাস, জিওলজিক্যাল সার্ভে থেকে জানানো হয় যে মসজিদের নিচে রাম মন্দিরের চিহ্ন আছে, কিন্তু মুসলিমরা এই রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন তোলে। হিন্দু অ্যাক্টিভিস্ট রামচন্দ্র পরমহংসের শেষকৃত্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাজপেয়ী বলেন যে তিনি মৃত ব্যক্তির আশা পূরণ করবেন আর অযোধ্যায় রাম মন্দির বানাবেন। 2003-এরই সেপ্টেম্বর, বাবরি মসজিদ ধ্বংসে যুক্ত থাকার জন্য 7 হিন্দু নেতাকে বিচারের আওতায় নিয়ে আসা উচিত বলে রুল জারি করে আদালত, যদিও এলকে আদবানির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। নভেম্বর 2004, ইউপির এক আদালত রায় দেয় যে বাবরি মসজিদ কাণ্ডে লিপ্ত না থাকার জন্য এলকে আদবানিকে রেহাই দেওয়ার যে পূর্ববর্তী রায় সেটাকে আরেকবার পর্যালোচনা করা উচিত। জুলাই 2005, ইসলামিক জঙ্গি গোষ্ঠী জিপ ভর্তি বিস্ফোরক নিয়ে অযোধ্যার ওই ডিসপিউটেড জায়গায় হামলা চালায়। 2009-এর জুন মাস, মসজিদ ধ্বংসের ইনভেস্টিগেশন কমিটি লিভারহান কমিশন তাদের রিপোর্ট জমা দেয় ঘটনার 17 বছর বাদে। সেই রিপোর্টে বিজেপির শীর্ষ নেতৃত্বের ভূমিকার কথা উল্লেখ করা হয়। সেই নিয়ে সংসদে যথেষ্ট হট্টগোল হয়। সেপ্টেম্বর 2010, এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় যে জায়গাটার নিয়ন্ত্রণ ভাগ করে দেওয়া উচিত। 1/3 মুসলিমদের, 1/3 হিন্দুদের আর বাকি অংশ নির্মোহী আকারা নামের এক হিন্দু গোষ্ঠীদের দিয়ে দেওয়া হোক। যে অংশটা মূল বিতর্কের কেন্দ্র ছিল সেই জায়গাটা হিন্দুদেরই দেওয়া হোক। মে 2011, 2010 সালের রায়ের বিপক্ষে দুই পক্ষ অ্যাপিল করায় হাইকোর্টের পূর্ববর্তী রায় বাতিল করে সুপ্রিম কোর্ট। নভেম্বর 2019, বিতর্কিত জায়গায় রাম মন্দির নির্মাণের পক্ষেই চূড়ান্ত রায় দেয় সুপ্রিম কোর্ট। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে। আমরা আবারও ফিরে আসবো এরকমই আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।